পশ্চিমবঙ্গের মানুষের একেবারেই ভাগ্য সরু সুতোর মধ্যে ঝুলছে এবং এই সরু সুতোর মধ্যে সুতোটা ছিঁড়ে যাবে নাকি সুতোটা মজবুত হবে ডিপেন্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলের ওপর। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে নির্বাচন পরবর্তী পর্ব থেকে যে ভয়ানক সহিংসতা হিংসতার বিভিন্ন রকম চিত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে যে অত্যাচারের চিত্রগুলো উঠে আসে, সেগুলো থেকে মুক্তির উপায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে যে পাওয়া যাবে না, আমার মনে হয় এই মুহূর্তে কাটমানি না পাওয়া প্রত্যেকটি হিন্দু এতদিনে বুঝে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন বিহারে যে কাজটা করেছে সেই কাজটা যদি পশ্চিমবঙ্গে শুরু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাত্রা ঠিক এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দেখে আপনারা ভাবতেই পারেন যে এই ভদ্রমহিলা, এই রাজনৈতিক সম্মানীয় মহিলার বয়স 75 বা 70 নয়, এনার বয়স কার্যত ওই 30-35-এ নেমে এসেছে। আর সেটাই পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বেশি ভয়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী দিনে নির্ধারণ করে দেবেন যে পশ্চিমবঙ্গটা অ্যাকচুয়ালি কাদের, আমাদের এই রাজ্যে বসবাস করা আমাদের ভারতের নাগরিকদের নাকি আমাদের পাশাপাশি ওপার বাংলার রোহিঙ্গা মানে মায়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদেরও আমাদের দেশের নাগরিকদের মতো সমান অধিকার পাওয়া যাবে। সেটা ডিপেন্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াইটা কতটা তীব্র করতে পারবেন, আর তার উপর আমার আপনার ভাগ্য নির্ভর করছে। কেন এতগুলো কথা প্রথমেই আপনাদের সামনে আমি ব্যাখ্যা করলাম, এবার আপনাদের সামনে একটু খোলসা করে বলি। আজকে আর ইন্ট্রো কিছু দিলাম না, আমি আপনাদের সামনে একটা টুইট দেখাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুইট, আপনারা হয়তো সকলে মিস করে গিয়েছেন। তিনি ইংলিশে করেছেন, কেন ইংলিশে করেছেন আপনারা পরে বুঝতে পারবেন। আমি ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে জাস্ট পড়ার চেষ্টা করছি কিছুটা। দেখুন, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং নিউ ইয়র্ক ভিত্তিক বহু দেশীয় এনজিও হিউম্যান রাইটস ওয়াচ এখন বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কর্তৃক ভারতের বাংলাভাষী মানুষদের হয়রানি, নিপীড়ন এবং অবৈধভাবে নির্বাসনের বিষয়টি তুলে ধরেছে। মানবাধিকার সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা আমরা বলে আসছি বিজেপি প্রতিষ্ঠা কর্তৃক বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন বর্ণ এবং সম্প্রদায়ের নির্বিচারে নির্যাতন করা হচ্ছে এবং সমন্বিতভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আরো কিছু লেখা রয়েছে এই একই ব্যাপার, অর্থাৎ তিনি বলছেন যে একটা হাতিয়ার করেছেন। কি হাতিয়ার তিনি করেছেন না, তিনি বলছেন যে একটা হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা নিউ ইয়র্ক ভিত্তিক একটা অর্গানাইজেশন রয়েছে। ভালো করে শুনবেন কিন্তু ব্যাখ্যাটা, হিউম্যান রাইটস ওয়াচ, সেই HRW হিউম্যান রাইটস ওয়াচ, তারা প্রতিবেদনে বলেছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাকি মানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, মানে বেসিক্যালি মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের ওপর অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রতিবেদনটাকে হাতিয়ার করে বলেছেন যে এই যে দেখুন আমরা বলে আসছিলাম, এটা এখন বিদেশের মিডিয়াও বলতে শুরু করেছে, বিদেশের এনজিও বলতে শুরু করেছে। দেখুন, এখানে কিন্তু স্বাভিমান কাজ করবে। আজকে যারা শুনছেন প্রত্যেকের স্বাভিমান কাজ করা উচিত, তার কারণ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের গণতান্ত্রিক বিষয়ে নাক গলাতে আপনারা দেবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে তিনি অ্যালাউ করতে পারেন, কিন্তু আপনি একজন ব্যক্তি নাগরিক হিসাবে আপনি অ্যালাউ করবেন যে বিদেশের কোনো একজন এনজিও তারা কি বললো না বললো তাদের জন্য আমাদের ভবিষ্যৎকে দাওয়ে ফেলে দেবো আমরা? আমি তো ফেলতে চাই না, তার কারণ এনজিও, বিদেশের এনজিও, আমি পুরো ঘটনাটা বলবো, কে সেই এনজিও, কে তাদের ফান্ড করে, তাদের উদ্দেশ্য কি, গোটা পৃথিবীর মধ্যে তারা কি চায়, সবগুলো আজকে আপনাদের সামনে আমি খোলসা করতে চলেছি। আর তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হিসাবে তার ফায়দার জন্য এই ধরনের এনজিও গুলোকে, যারা একেবারেই মানে যাদেরকে ফান্ড করা হয় এইভাবে হিন্দু ইহুদি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আজকে যখন এরা নিজেদের কোন রকমের বক্তব্য রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের বলা বক্তব্যগুলো হাতিয়ার করছে আমাদের এই রাজ্যে। আচ্ছা বলুন তো, আমাদের রাজ্যের সমালোচনা কি আমাদের মিডিয়া করবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তো প্রচুর পশ্চিমবঙ্গের এমন কোনো মিডিয়া নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলেন না। তাহলে তাদেরকে দিয়ে এই কাজটা করান না কেন? কেন বিদেশের একটা কে বললো, কেন বলছি, কেন আমি ওই গুরুত্ব দিতে চাইছি না এই হিউম্যান রাইটস ওয়াচকে, এবার আপনাদের সামনে আমি খোলসা করছি।
দেখুন, এই যে হিউম্যান রাইটস ওয়াচ, এইটা প্রতিষ্ঠা পেয়েছিল 1978 সালে এবং এর অফিস রয়েছে নিউ ইয়র্ক, লন্ডন, ব্রাসেলস, জেনেভা সহ অনেক শহরে এর অফিস রয়েছে। এদের এদের দুটো মুখ। ওপরের যে মুখটা, যেটা সকলকে দেখানোর জন্য মুখ, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, নিপীড়ন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইত্যাদি বিষয়ে রিপোর্ট তৈরি এবং প্রচার। কিন্তু এদের ভেতরের মুখটা হচ্ছে সংখ্যালঘু মানে এরা হিন্দু, ইহুদি, অন্য কারুর সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে এরা সরব হয় না। এরা শুধুমাত্রই মুসলিমরা যে যে দেশে অত্যাচারিত হচ্ছে বলে তারা মনে করছে তাদের বিষয় নিয়ে এরা মুখ খোলে, এবং এরা বেসিক্যালি মুসলিমদের প্রোটেক্ট করার জন্য একটা সংগঠন ভাবতে পারেন। এবার বুঝতে পারছেন যে খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পছন্দের একটা এনজিও এরা হতেই পারে। মানে এদের বিরুদ্ধে অ্যালিগেশন। কেন অ্যালিগেশন, আমি কেন এই কথা বলছি আপনাদের সামনে আমি বলছি যে দেখুন, 2021 সালে নির্বাচন পোস্টপোল ভায়োলেন্সের পর আপনারা দেখেছিলেন এই এই মানবাধিকার কমিশন, যারা মানবাধিকার কমিশন এই মানবাধিকার এনজিও মুখ খুলেছিল। প্রচুর হিন্দুরা বাড়ি ছাড়া হয়েছিল, মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, দেখেছিলেন একটা রিপোর্ট প্রকাশ করতে? করেনি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে মহিলাদের ওপর মারাত্মক অত্যাচারের ভিডিওগুলো একের পর এক ধরা পড়ছে, এরা এখনো পর্যন্ত একটি রিপোর্টও প্রকাশ করেনি। অথচ আপনি যদি গুজরাট, আসাম, বিজেপি শাসিত রাজ্যে ছোট থেকে ছোট ঘটনা আপনি পান, তাহলে সঙ্গে সঙ্গে এরা নিয়মিত রিপোর্ট প্রকাশ করে ইন্ডিয়ার বিরুদ্ধে। শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে নয়, এরা ইসরায়েলের বিরুদ্ধেও, ইহুদিদের বিরুদ্ধেও একেবারে খড়গহস্ত। এরা কোনোভাবেই নন মুসলিম কোনো এন্টিটিকে এরা একেবারে প্রাধান্য দিতে চায় না এবং তাদের তীব্র সমালোচনা করে। এবং সেই কারণে কাশ্মীরে পেহেলগামে হিন্দু সম্প্রদায়ের ধর্ম দেখে মারার পরেও গোটা বিশ্বের হিউম্যান রাইটস কমিশন কিছুটা হলেও নড়ে চড়ে বসলেও এই মাতব্বরেরা তারা চুপচাপ বসেছিল। কেন জানেন? মারাত্মক তথ্য আমি আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি। এটা অমিত মালবিয়া, তিনি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর। মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছেন তাই সেই বক্তব্যের পর দেখুন আপনারা, আমি টুইটটা দেখাচ্ছি না, কিন্তু সেই টুইটে একটা ফুটেজ দেওয়া আছে। একটা সেখানে কি লেখা রয়েছে দেখুন। জর্জ সোরোস গিভস 100 মিলিয়ন টু হিউম্যান রাইটস ওয়াচ। বুঝতে পারছেন? এখানেও জর্জ সোরোস ঢুকে পড়েছে। অর্থাৎ এতদিন ভারতবর্ষে জর্জ সোরোস ছিল, এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও জর্জ সোরোস ঢুকে পড়েছে। সৌজন্যে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অন্তত বিজেপির নেতৃত্বরা তারা দাবি করছেন, আমার দাবি নয়। এই জর্জ সোরোস 100 মিলিয়ন ডলার তারা হিউম্যান রাইটস ওয়াচ এই সংগঠনকে এত টাকা ফান্ডিং করেছে। যে সংস্থা, জর্জ সোরোস জানেন যে তীব্র ইন্ডিয়া বিরোধী, তীব্র হিন্দু বিরোধী, তীব্র মোদী বিরোধী। এনার পরিচয় হচ্ছে হিন্দু বিরোধী, ভারত বিরোধী, মোদী বিরোধী, বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী। এবং একই সঙ্গে এরা তীব্র কংগ্রেসের সাপোর্টার। এতদিন পর্যন্ত শুধুমাত্রই কংগ্রেস সাপোর্টার ছিল, কিন্তু যেহেতু বোধহয় কংগ্রেস একটু দুর্বল হচ্ছে, তাই এরা এখন চেষ্টা করছে যে কংগ্রেসের কাছাকাছি অন্য, যেমন আম আদমি পার্টি হতে পারে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, এদেরকে একটু ফান্ডিং করা হতে পারে। আমি নট শিওর, আমার কাছে কোনো তথ্য নেই। বিজেপির কথা থেকে আমি বলছি, মানে হয়তো ডাইরেক্টলি ডেফিনেটলি ফান্ডিং করে, এখনো কোনো তথ্য এখানে আসেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা ফান্ডিং করছে এমন কিছু অর্গানাইজেশনকে যারা এই পশ্চিমবঙ্গের এসআইআর হবে কিনা তা নিয়ে মুখ খুলছে, তা নিয়ে নির্যাতন হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের অত্যাচার নাকি অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, তা নিয়ে মুখ খুলছে। ভাবুন, জর্জ সোরোস ফান্ডিং করা এই সংগঠন। খেলাটা বুঝতে পারছেন কত গভীরে খেলা হয়ে গিয়েছে? এতদিন পর্যন্ত এত গভীরে খেলাটা হয়নি। এতদিন পর্যন্ত জর্জ সোরোস আর রাহুল গান্ধীর মধ্যে আমরা জানতাম, অনেকে মানে বিজেপিরা বলতো যে রাহুল গান্ধী হচ্ছে জর্জ সোরোসের পাপেট। শুনেছিলাম, আমি শিওর না, জর্জ সোরোসের ছেলের বিয়েতে রাহুল গান্ধী নাকি গিয়েছিলেন। আমি বলতে পারবো না, ছবি দেখেছি, সেটা সত্যি না মিথ্যা আমি জানি না। কিন্তু এখন জানি না যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে যে তৃণমূলের সঙ্গেও নাকি তাদের ঘনিষ্ঠতা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এমন একটা সংগঠনের নাম উল্লেখ করে কার্যত এই এসআইআর প্রক্রিয়াটাকে বিধতে চাইছেন, যেটা জর্জ সোরোস ফান্ডিং করেন। আর এখানে মারাত্মক সন্দেহ। আপনারা সতর্ক হবেন না? আপনারা সতর্ক হবেন না? বাংলা বললেই যদি বাঙালি হওয়া যায় না, তাহলে তো বাংলাদেশের প্রত্যেককে পশ্চিমবঙ্গে জায়গা দেওয়া উচিত। প্রত্যেকেই বাংলা বলে। আর আধার কার্ড আপনি বলুন,
মানে যে কোনো নেতাকে, তৃণমূলের নেতাকে দায়িত্ব দিন, সববার আধার কার্ড হয়ে যাবে। কতদিন সময় দেবেন? 10 দিন? তাতেও হয়ে যাবে। আধার কার্ড হয়ে যাবে, ভোটার কার্ড হয়ে যাবে, প্যান কার্ড হয়ে যাবে, সব হয়ে যাবে, রেশন কার্ড হয়ে যাবে, সব হয়ে যাবে। তাহলে কি বাংলা বলে আর এই সমস্ত কার্ড আছে বলে সে ভারতীয় নাগরিক? আর কোনো প্রমাণ সে যদি দিতে না পারে, সে এরকম এই আমাদের এই কোনো স্কুলে কোনো কলেজ থেকে পাশ করেছে, তার এখানে কোনো 1980 বা কোনো একটা সালের আগে তার এখানের কোনো দলিল রয়েছে, তার কোনো 1980 বা এই ধরনের অনেক পুরনো সালের কোনো তার LIC ডকুমেন্ট রয়েছে, কিংবা আরো যে তার ভ্যালিড পাসপোর্ট রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার কোনো সেখানে এন্ট্রি রয়েছে কোথাও, যেগুলো আর কি ECI এর ডকুমেন্ট, আমি 11টা ডকুমেন্ট আপনাদের সামনে অ্যানালিসিস করেছিলাম। তো সেই ডকুমেন্টের বৈধতা কি তৃণমূল কংগ্রেস যাচাই করবে, নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাদেরকে সংবিধান অধিকার দিয়েছে, তারা যাচাই করবে? তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসই যখন সব যাচাই করে দিচ্ছে, তাহলে কি আমাদের এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রেখে আর লাভ রয়েছে? তাহলে তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফালতু এত টাকা ফান্ডিং করে, আমাদের টাকা খরচা করে, কেন তারা এত মাইনে ফাইনে নিয়ে, এত লোকবল নিয়ে কেন কাজ করছে? তৃণমূলকে দিয়ে দিক না, তৃণমূলকে দিয়ে দিলেই কাজ মিটে যায়। কারণ তৃণমূল যদি মনে করে বাংলা বললেই বাঙালি, আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলেই বাঙালি বা ভারতীয় নাগরিকত্বের ওটাই প্রমাণ, তাহলে তো সংবিধানের কোনো প্রয়োজন নেই। তার কারণ সংবিধান তো সেটা বলে না। মানুষকে বোকা বানানোর জন্য এই কথাগুলো সত্য, যে আপনার কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, আপনি বাংলা বলেন, আপনি ভারতীয়, আপনি বাঙালি, এটা কোথাও প্রমাণ করে না। এছাড়াও যদি আমি আবেগের কথা বলি, যে বাংলা বলছে তাতেও আঘাত আসছে, দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যখন চাল এবং কাঁকড় যদি একসঙ্গে বাছেন না, অনেক সময় দেখেন না কিভাবে বেলচা দিয়ে বাছা হয়, দেখবেন। ধরুন, মানে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন মায়েরা, দেখবেন সুজি কিংবা আটা এরকম বেলচা দিয়ে বেলে নেয়, তো নিচে দিয়ে ভালো জিনিসটা পড়ে যায় আর কিছু জিনিস আটকে যায়। এই যে বাজে জিনিসগুলো আটকে যায়, তার সঙ্গে দেখবেন ভালো কয়েকটা জিনিস আটকে যায় না? আটকে যায় কি যায় না? তো সেগুলো তো ঘটনার মধ্যে, যদি আমার 99% বিশুদ্ধ পড়ে যায় আর 1% আটকে যায়, তাহলে নিশ্চিতভাবে সেই 1%টাকেও আমাকে ঠিক করতে হবে। ভুল হতে পারে কাজ করতে গেলে, কিন্তু সেটাকে ঠিক করতে হবে। কিন্তু এই 1% বা 0.001% আটকে যাচ্ছে বলে আমি 99% বাতিল করে দেবো, এটা কেমন কথা? আর আমাদের এই মানে ABP আনন্দরা তারা কি বলছে, তারা দুটোকে 50% এমন ভাবে প্রজেক্ট করছে আপনাদের সামনে। আনন্দবাজার পত্রিকা, ABP আনন্দ, অন্যান্য যে বাংলার মিডিয়াগুলো রয়েছে, তারা এমন ভাবে দুটো বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে। সুমনবাবু অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক, আমি তার, সত্যি যদি বলেন, আমি তার নখের যোগ্য না, কিন্তু সেই নখের যোগ্য না হয়েও আমি তার তীব্র সমালোচক। তার কারণ তিনি স্বচ্ছতা প্রমাণের নামে আসলে এই সরকারের সঙ্গে তিনি সত্যকে সত্য বলার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন আমার মনে হয়, বলেই তিনি দুটো ঘটনাকে সমান গুরুত্ব দিচ্ছেন। আসলে নয়, আপনি 100টার মধ্যে 99 যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাকেও যদি সমান ওয়েট দেন, আর 100টার মধ্যে একটা যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকেও যদি সমান ওয়েট দেন, তাহলে আপনার সাংবাদিকতার নির্ভুলতার নিয়ে প্রশ্ন উঠছে নিশ্চিতভাবে। তাহলে আমি কি বললাম যে একটা যে ঘটনা ঘটছে সেটাকে আপনি ইগনোর করুন না, সেটাকে সমানভাবে গুরুত্ব দিন। কিন্তু ওই যে বললাম যে চালতে গেলে যখন 99% ঠিক পড়ছে, একটা দুটো আটকে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য লড়াই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, ABP আনন্দ, আনন্দবাজার পত্রিকা, পশ্চিমবঙ্গের মানুষ সকলে এই দাবি তুলতে পারেন যে ফিল্টার করা হোক, 99% যেমন বিশুদ্ধ পড়ছে পড়ুক, কিন্তু এই যে 1% পড়ে যাচ্ছে সেটাকেও আরো একবার আমাদের টেস্ট করে দেখতে হবে যে তার মধ্যে কেউ ভুল থেকে গেল কিনা। এই দাবিটা আমরা সহমত হতে পারি, কিন্তু এইখানে আটকে যাচ্ছে বলে আমরা করতে দেব না, পশ্চিমবঙ্গে এটা করতে দেব না, পশ্চিমবঙ্গে এটা হতে দেব না, এটা কিসের যুক্তি বলুন তো আপনারা? এটা কি ওই জর্জ সোরস ফান্ডিং করছে এবং সেই ফান্ডিং নিয়ে কিছু তথ্য মিডিয়াতে বলছে বলে ওই 1%কে হাইলাইট করছে বলে কি আমরাও বিশ্বাস করব? তারা একটা 1%কে হাইলাইট করে, দেখুন মিডিয়া, ওদের এমন পাওয়ার রয়েছে না, এই যে জর্জ সোরসের মতো এরা তো ভাবতেও পারবেন না, এই আমাদের মতো, মানে কি বলবো, এই মানে 16 আনা নিয়ে জীবন যাপন করা আপনার আমার মতো মানুষরা তো ওই জর্জ সোরসদের টাকার পরিমাণটা কল্পনা করতে পারবেন না। সেই কারণে একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করতে তারা যেভাবে পারবে টাকার জোরে, সেটা অন্যদের পক্ষে করা সম্ভব নয়।
তাই কোনো একটা জায়গায় ভুল হচ্ছে বলে তারা ওই ঘটনা, একটা ঘটনা দেখিয়ে বাকি প্রত্যেকটা ঘটনা ভুল হচ্ছে বলে সাধারণ মানুষের জনমত আনার চেষ্টা করছে। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনারা কি চান? আপনারা চান যে এই এসআইআর যে প্রক্রিয়ায় বিহারে প্রায় 56 লক্ষ ভুয়ো ভোটার, কেউ মারা গিয়েছেন, কেউ অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছেন, কেউ এদেশের নাগরিক নন, এই রকম বিভিন্ন ইস্যু নিয়ে যে 56 লক্ষ ভুয়ো ভোটার বাতিল চলে গেল, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট মেনে এই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ থেকে আটকাতে চান? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টা করলেও আমরা অন্তত এই ব্যাপারে নিজেদেরকে সততা দেখাবো যে ভারতবাসী হিসাবে ভারতের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেকের আমাদের এই দেশের সাংবিধানিক অধিকার তাদের লঙ্ঘন যেন না হয়, সেটা প্রথম প্রায়োরিটি। তবে এই প্রায়োরিটিটাও কোনো অংশে কম নয় যে অন্য দেশ থেকে একটি নাগরিকও যেন আমাদের এই ভোটাধিকার প্রয়োগের ক্ষমতায় অংশগ্রহণ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য পূর্ণ সমর্থন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পূর্ণ সমর্থন আমরা দাবি করছি। আপনাদের গলার স্বর যদি আমাদের সঙ্গে মেলে তাহলে লিখে জানাবেন আজকের এই পর্বে। তার কারণ একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। যদি এই ঘটনা হয় বিহারের মতো, তাহলেই একমাত্র আমাদের রাস্তা, অর্থাৎ দুঃশাসন থেকে, অত্যাচারী শাসক থেকে আমাদের রাস্তা কিছুটা ঘোরার সম্ভাবনা থাকবে। যদি না হয় তাহলে এই পরের বার, তারপরের বার এই একই ঘটনা চলবে। কারণ ওদের সংখ্যাটা ক্রমশই বাড়ছে, ইনফিল্ট্রেটার্স হয়ে সংখ্যাটা ক্রমশই বাড়ছে। আর কোনো বাংলাদেশিকে আমরা ভারতীয় হিসাবে অ্যালাউ করতে পারি না। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।